বাংলাদেশের অন্যতম শিক্ষা বিষয়ক ফেসবুক পেজ সহজেশিখি.com-এ সবাইকে স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। আমরা আজকে ক্লাসে আলোচনা করব বোর্ড প্রশ্ন। হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 2019 সালের রাজশাহী বোর্ডের নকদান অংশের বিষয়টুকু আমরা আলোচনা করব। তো প্রথমে সবার আগে প্রশ্নটা একটু পড়ে নেই। আশা করি প্রত্যেকের কাছে প্রশ্ন অ্যাভেলেবেল আছে, তোমরা একটু দেখে নাও, তাহলে বুঝতে পারবে। মিস্টার মনির 2018 সালের 1 মার্চ তারিখে হাতে নগদ 20,000 টাকা এবং ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত 5,700 টাকা ছিল এবং উক্ত মাসে তার অন্যান্য আরও কিছু লেনদেন সংগঠিত হয়েছে। যেমন মার্চ মাসের 2 তারিখে বলা হয়েছে নগদে বিক্রি করা হয়েছে 12,000 টাকা, যার অর্ধাংশ সাথে সাথে ব্যাংকে জমা দেওয়া হয়েছে। 4 তারিখে বলা হয়েছে মিসেস শান্তার পাওনা 6,000 টাকা, 5% বাট্টা বাদে 50,000 টাকা নগদে, 50,000 টাকা চেকে পরিশোধ করা হয়েছে। এভাবে তোমরা প্রশ্নটা আগে পড়ে নিবে। প্রশ্ন পড়লে আর আমি এখন একটা একটা করে প্রশ্ন লেনদেন পড়বো এবং এটার উত্তরটা আমি বলে দিব, ঠিক আছে? কারণ এখন পুরো প্রশ্নটা আমি পড়ছি না, তোমরা প্রশ্নপত্র হাতে নিয়ে, প্রশ্নটা হাতে নিয়ে বা উদ্দীপক যেটা দেওয়া আছে উদ্দীপকের সাথে তোমরা একটু মিলিয়ে নাও, তাহলে তোমরা একটু বুঝতে পারবে যে আসলে কোনটার উত্তর, কোন লেনদেনের উত্তর কিভাবে আমি লিখছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম কাজ হচ্ছে উদ্দীপকটা ভালো করে পড়ে নেওয়া। আর উদ্দীপক ভালো করে পড়ে নিলেই প্রশ্নের অর্ধেকটা তোমার বোঝা হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তো আমরা প্রশ্নে বলা ছিল আমাদের গ নম্বরে আমাদের উদ্দীপকের আলোকে যে 3টি সৃজনশীল প্রশ্ন থাকে, তার গতে বলা ছিল একখানা 3 ঘরা নকদান বই প্রস্তুত করো। তাহলে 3 ঘরা নকদান বই প্রস্তুত করো। আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম 1 ঘরা নকদান বই, 2 ঘরা নকদান বইয়ের কিছু কাঠামো আমরা আলোচনা করেছিলাম। সেখানে আমরা বলেছিলাম 1 ঘরা নকদান বইয়ে ঘরের সংখ্যা থাকে 10টি এবং 2 ঘরা নকদান বইয়ে ঘরের সংখ্যা থাকে 12টি এবং 3 ঘরা নকদান বইয়ে ঘরের সংখ্যা থাকে কয়টি? 14টি। তো আমরা দেখি বোর্ডে আমাদের ঠিক আছে কিনা। প্রথমে আমরা দেখলাম তারিখ, বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, বাট্টা টাকা। এর সেম টাকা ঘরগুলো তারিখ, বিবরণ, এখানে লেখা হয়েছে ভাউচার নাম্বার। বাম দিকে লিখেছিলাম রসিদ নম্বর, এদিকে লিখেছি কি ভাউচার নাম্বার। খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা আর হচ্ছে বাট্টা টাকা। তাহলে বাম দিকে, দ্যাট মিনস ডেবিট দিকে টাকার অঙ্ক লেখার জন্য 3টি ঘর, নগদ টাকা, ব্যাংক টাকা এবং বাট্টা টাকা। ক্রেডিট দিকে টাকার অঙ্ক লেখার জন্য কয়টি ঘর? 3টি ঘর, নগদ টাকা, ব্যাংক টাকা এবং বাট্টা টাকা। এদিকে তারিখ লেখার জন্য একটি ঘর, ক্রেডিট দিকেও তারিখ লেখার জন্য একটি ঘর। ডেবিট দিকে বিবরণ লেখার জন্য একটি ঘর, ক্রেডিট দিকেও বিবরণ লেখার জন্য একটি ঘর। ডেবিট দিকে রসিদ নাম্বার পাশাপাশি খতিয়ান পৃষ্ঠা দেখানো হয়েছে এবং ক্রেডিট দিকে ভাউচার নাম্বার এবং খতিয়ান পৃষ্ঠা দেখানো হয়েছে। এটা হচ্ছে 3 ঘরা নকদান বইয়ের একটা ছক বা কাঠামো। এবার আমরা একটা লেনদেন ধরবো এবং এক একটা আমরা নিয়ম অনুযায়ী পোস্টিং দিয়ে দিব। তো সবার উপরে যেহেতু মনিরের হিসাব, তাহলে হিসাবের নামটা সবার উপরে আমরা লিখে নিব। তাহলে লিখলাম মিস্টার মনিরের 3 ঘরা নকদান বই। মিস্টার মনিরের 3 ঘরা নকদান বই, এটা আমরা প্রথমেই সবার উপরে লিখে নিলাম। এবার আমরা দেখব প্রথমে কি বলা ছিল। মিস্টার মনির 2018 সালের 1 মার্চ তারিখে হাতে নগদ 20,000 টাকা এবং ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত ছিল। তাহলে যদি এটা হয়ে থাকে মিস্টার মনির, যেহেতু নগদ টাকা 20,000 টাকা, এটা হচ্ছে ব্যালেন্স বিডি, ডেবিট দিকে টাকাটা আমরা বসিয়ে দিব। এই সেই টাকাটা আমরা লিখে দিলাম মার্চের 1 তারিখ। মার্চের 1 তারিখ ব্যালেন্স বিডি লিখে টাকাটা কত টাকা লিখে দিয়েছি আমরা? 20,000 টাকা লিখে দিয়েছি। এবং পরবর্তীতে বলা হয়েছিল যে ব্যাংক জমা ছিল ক্রেডিট উদ্বৃত্ত 5,700 টাকা। যদি শুধু ব্যাংক জমা থাকতো তাহলে কিন্তু অবশ্যই আমরা ডেবিট দিকে লিখতাম। যেহেতু বলা হয়েছে ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত, সেই হিসেবে আমরা ব্যালেন্স বিডি লিখে কোন দিকে টাকাটা লিখে দিলাম? ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে টাকাটা লিখে দিয়েছি। তাহলে প্রথম লেনদেনের মানে পোস্টিং আমরা দিয়ে দিয়েছি। এবার মার্চ মাসের 2 তারিখে বলা হয়েছে নগদে বিক্রয় 12,000 টাকা, যার অর্ধাংশ সাথে সাথে ব্যাংকে জমা দেওয়া হয়েছে। এখন বিক্রি করে যদি সাথে সাথে টাকাটা ব্যাংকে জমা দিয়ে দেওয়া হয়, এখন কত টাকা বিক্রি করেছিলাম? বিক্রি করেছিলাম 12,000 টাকা। তাহলে বিক্রয় করলাম, তাহলে কি হবে? জাবেদাটা হচ্ছে, আমরা জাবেদা লিখতে পারি এভাবে, নগদান হিসেব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু আমরা
নগদান হিসাব প্রস্তুত করছি, তাহলে সে যেহেতু নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ডেবিট, টাকাটা লিখবো কোন দিকে? ডেবিট দিকে। কত টাকা লিখবো? অবশ্যই আমরা টাকা লিখবো নগদের ঘরে লিখলাম কত টাকা? ৬০০০ টাকা, এবং ব্যাংকের ঘরেও লিখলাম আমরা কত টাকা? ৬০০০ টাকা। আর বিবরণের ঘরে লিখলাম বিক্রয় হিসাব ক্রেডিট, কারণ নগদান হিসাব ব্যাংক হিসাব যেহেতু দুটো ডেবিট, এজন্য আমরা ডেবিট দিকে লিখেছি। আর এর বিপরীত যে দাখিলা বিক্রয়, সেটাকে আমরা কোন দিকে লিখেছি? সেটা আমরা ডেবিট দিকে বিবরণী ঘরে এটা লিখে দিয়েছি। তোমরা কি বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। এরপরেরটা বলা হয়েছে ৪ তারিখে আরেকটা লেনদেন সংঘটিত হয়েছে। মিসেস শান্তার পাওনা ৬০০০ টাকা 5% বাট্টা বাদে ৫০,০০০ টাকা ৫০% নগদ এবং ৫০% চেকে পরিশোধ করা হলো। এবার শান্তার পাওনা, দ্যাট মিনস আমার কাছে পাবে। আমার বলতে কি? প্রতিষ্ঠানের কাছে পাবে, মিস্টার মনিরের কাছে পাবে। তাহলে মনিরের কাছে পাবে যেহেতু, তাহলে অবশ্যই আমাদের দিতে হবে। যদি দিতে হয় তার জন্য আমাদের কি করা উচিত? শান্তার টোটাল টাকা ছিল কত? ৬০০০ টাকা। এখন ডিরেক্টলি বলা আছে 5% বাট্টা বাদে। এখন এই বাট্টার যে টাকাটা, এই বাট্টার টাকাটা কত টাকা? 5%-এ ৬০০০ টাকা, 5%-এ আমাদের আসবে হচ্ছে ৩০০ টাকা। তাহলে এই ৩০০ টাকা হচ্ছে নগদ বাট্টা, সেহেতু আমরা কোন দিকে লিখে দেবো? বাট্টার ঘরে আমরা ৩০০ টাকা লিখে দিলাম। তাহলে ৬০০০ টাকা বিয়োগ হচ্ছে ৩০০ টাকা, তাহলে থাকে কত? থাকে হচ্ছে ৫,৭০০ টাকা। এই ৫,৭০০ টাকা আমরা কি করেছি? এর অর্ধেক দিয়েছি, মানে ৫,৭০০ টাকা আমরা যদি লিখি ৫,৭০০ টাকা, এর হচ্ছে কত? ৫০%। তাহলে এটা কত টাকা আছে? ২,৮৫০ টাকা। তাহলে এই ২,৮৫০ টাকা দিয়েছি, একবার দিয়েছি নগদে, একবার দিয়েছি কিসে? চেকে বা ব্যাংকে। তাহলে নগদেরটা নগদের ঘরে লিখেছি, আর ব্যাংকেরটা ব্যাংকের কলামে লিখে দিয়েছি। ৫ তারিখে, মার্চ মাসের ৫ তারিখে আরেকটা লেনদেন সংঘটিত হয়েছে। দেনাদার ফাইমের নিকট হতে ১০,০০০ টাকা পাওনার 2% বাট্টায় ৪,৮০০ টাকা নগদে এবং অবশিষ্ট টাকা চেক পাওয়া গেল। চেকটি ওই দিনই ব্যাংকে জমা দেওয়া হলো। এখানে আমাদের আগেরটা হচ্ছে দিয়েছিলাম, এবার হচ্ছে পেয়েছি। তাহলে কার কাছ থেকে পেয়েছি? ফাইমের নিকট থেকে পেয়েছি। ফাইম হচ্ছে আমাদের কাছে এখানে প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব। তো দেনাদারের কাছ থেকে যদি আমরা পেয়ে থাকি, কার কাছ থেকে পেয়েছি? ফাহিম। তাহলে ফাহিমের কাছ থেকে পেয়েছি। ফাহিম লিখে আমি বিবরণে ঘরে লিখবো কি? ফাহিম লিখে টাকাটা আমরা কোথায় দিকে দেবো? যেহেতু নগদ টাকা পেয়েছি কত? ৪,৮০০ টাকা, আর ব্যাংকে বা চেকে পেয়েছি কত টাকা? ৫,০০০ টাকা। আর এর জন্য আমাদের কত টাকা বাট্টা? ২০০ টাকা। আমরা কি বুঝতে পেরেছি? এবার দেনাদারের কাছ থেকে যদি পাই, তাহলে অবশ্যই আমরা প্রাপ্তির ঘরে লিখবো, মানে ডেবিট দিকে লিখবো, কারণ নগদ এবং ব্যাংক ডেবিট, এর জন্য আমরা লিখলাম ডেবিট দিকে। যদি নগদ এবং ব্যাংক যদি ক্রেডিট থাকতো, তাহলে আমরা কোথায় লিখতাম? ক্রেডিট দিকে লিখতাম। মার্চ মাসের ১৫ তারিখে আরেকটি লেনদেন সংঘটিত হয়েছে। স্বীকৃত বিলের মাধ্যমে ক্রয়। আমি তোমাদের সকলের উদ্দেশ্যে বলছি, যে লেনদেন দেখব সেই লেনদেনটা প্রাথমিক অবস্থায় আমরা মনে মনে জাবেদা করে ফেলবো। এখন জাবেদা করে যদি নগদ এবং ব্যাংক এই দুটো শব্দ আমাদের, এই দুটো বিষয়, দুটো দাখিলা যদি আমাদের থাকে, তাহলে আমাদের সেটাকে আমরা কি নগদান বইতে লিপিবদ্ধ করব। নগদ, ব্যাংক, বাট্টা এই ধরনের কোনো কিছু থাকলে আমরা নগদান বইতে লিপিবদ্ধ করব। এই নগদ, ব্যাংক, বাট্টা এই ধরনের কোনো কথা যদি বলা না থাকে, তাহলে কিন্তু আমরা নগদান বইতে লিপিবদ্ধ করব না। যে এখানে স্বীকৃত বিলের মধ্যে পণ্য ক্রয় করলে জাবেদা কি? স্বীকৃত বিলের মধ্যে পণ্য ক্রয় করলে জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় বিল হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় এবং প্রদেয় বিল এই দুটো কোনোটাই নগদ এবং ব্যাংকের সাথে কিন্তু সম্পর্কিত নয়। সো এই লেনদেনটা আমাদের নগদান বইয়ে লিপিবদ্ধ করব না। তাহলে ১৫ তারিখে সংগঠিত লেনদেনটি নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না। ক্লিয়ার? ওকে। পরে বলা হয়েছে ২০ তারিখে তামিমের নিকট হতে 5% বাট্টায় ১৫,০০০ টাকার পণ্য ক্রয় করা হলো। এখানেও কিন্তু জাবেদার নীতিমালা অনুযায়ী, জাবেদার নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তির নাম বা ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলে এবং নগদ কথা উল্লেখ না থাকলে সেই লেনদেনটা কিন্তু আমাদের নগদ বা ব্যাংকের সাথে সম্পর্কিত বলে মনে করব না। তাহলে এটাও আমাদের ধারে লেনদেন, যেহেতু ধারে লেনদেন সেটাও নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না। তাহলে এটাও আমরা স্কিপ করে যাব। সো নগদান বইতে আমরা এটা লিখব না। এবার দেখি ২৪ তারিখে কি বলা হয়েছে। ২৪ তারিখে বলেছে তামিমের নিকট থেকে ২,২৫০ টাকা বাট্টায়। এবার তামিমের নিকট থেকে পণ্য ক্রয় করা হয়েছিল যে ৫,০০০ টাকার,
15,000 টাকা পণ্য ক্রয় করা হয়েছিল, সেই 15,000 টাকা থেকে কি করা হয়েছে 250 টাকা বাট্টায়, 250 টাকা বাট্টায়। এখন এই যখন পণ্য ক্রয় করা হয় তখন কিন্তু একটা বাট্টা ছিল, সেই বাট্টার পরিমাণ ছিল 5%। তাহলে 15,000 টাকার 5% আমাদের কত টাকা আসে? 15,000 টাকার 5% আমাদের 750 টাকা আসে। কিভাবে আসে? ক্যালকুলেটর প্রেস করলে তোমরা পেয়ে যাবে। তো আমরা এখানে একটু দেখিয়ে দিই। আমরা এভাবে লিখব 15,000 টাকা গুণ হচ্ছে কত 5%। এখানে পার্সেন্ট করলে ক্যালকুলেটর প্রেস করলে 750 টাকা আমাদের কি হবে? 750 টাকা আমাদের কারবারি বাট্টা হবে। তো সেটা কিন্তু আমাদের কত তারিখে লেনদেন? এই লেনদেনটি 20 তারিখে হয়েছিল। ওই লেনদেন, ওই ঘটনার সাথে ওই লেনদেনের থেকেই কিন্তু আমাদের কি এই বাট্টা, যে আমাদের যে টাকাটা, সেই বাট্টার টাকাটা কিন্তু আমরা বিয়োগ করে দিয়েছি। তাই এখন আমাদের কাজ হবে 24 তারিখে যে ঘটনাটা ঘটেছে, 20 তারিখের পরে 24 তারিখে যে ঘটনাটা ঘটেছে, সেই 15,000 টাকা 750 টাকা বিয়োগ করার পরে যে টাকা থাকে, কত টাকা থাকে? 14,250 টাকা। সেই 14,250 টাকা থেকে আবারও 250 টাকা কি পাওয়া গেল? বাট্টা পাওয়া গেল। এই যে বাট্টাটা, এই বাট্টাটা হচ্ছে নগদ বাট্টা। সেই নগদ বাট্টা নগদের বাট্টার ঘরে লিখে দিব। তাহলে আমরা লিখে দিলাম 250 টাকা কোথায়? বাট্টার ঘরে। তাহলে 14,250 টাকা থেকে 250 টাকা বাট্টার ঘরে যদি বসাই, তাহলে তাকে কত টাকা থাকে? থাকে হচ্ছে 14,000 টাকা, যার অর্ধেক। আর অর্ধেক এক নগদে পেয়েছি, অর্ধেক 7,000 টাকা পেয়েছি নগদে, আর 7,000 টাকা পেয়েছি চেকে বা ব্যাংকের, দিয়েছি চেকে, অথবা 7,000 টাকা দিয়েছি নগদে, আর 7,000 টাকা দিয়েছি কিসে? ব্যাংকের মাধ্যমে বা চেকের মাধ্যমে। আর এর বিনিময়ে আমি কি পেয়েছি? 250 টাকা নগদে বাট্টা পেয়েছি। আর সেই নগদে বাট্টা পাওয়ার টাকাটা আমরা কোথায় লিখে দিয়েছি? আমরা লিখে দিয়েছি বাট্টার ঘরে। আমরা কি বুঝতে পেরেছি? বাট্টা দুই প্রকার, নগদ বাট্টা, কারবারি বাট্টা। কারবারি বাট্টা হিসাবের খাতা আমরা এই খাতায় লিপিবদ্ধ করি না, আর নগদ বাট্টাটা আমরা এখানে লিপিবদ্ধ করি। আমরা সেই টাকাটা লিখে দিলাম। তো আরেকটা কথা বলে রাখি, নগদ বাট্টাটাও কিন্তু নগদে পাওয়া যায় না। 30 তারিখে বলা হয়েছে তামিমকে ইস্যুকৃত চেকটি ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হলো। এখন তামিমকে যে চেকটা আমরা দিয়েছিলাম, কত টাকা চেক দিয়েছিলাম? আমরা চেক দিয়েছিলাম এখানে 7,000 টাকার চেক। সেই চেকটি প্রত্যাখ্যাত হয়েছে। তো যেহেতু আমাদের ব্যাংক থেকে প্রত্যাখ্যাত হয়েছে, আমাদের দেওয়া চেক বা আমাদের ইস্যুকৃত চেক যদি ব্যাংক থেকে প্রত্যাখ্যাত হয়, তো সেই চেকটা ঘুরে ফিরে কিন্তু আবার আমাদের অ্যাকাউন্টেই কিন্তু চলে আসবে। অতএব এই 7,000 টাকা কিন্তু আমরা কোথায় লিখে দেবো? এই মার্চের 30 তারিখ আমরা একটু এইভাবে দেখিয়ে দিই। মার্চের 30 তারিখে এখানে লিখে দিই, মার্চের 30 তারিখে তামিম হিসেবে, যেহেতু চেকটা আমি তামিমকে দিয়েছিলাম, সেই হিসেবে তামিম হিসেবে লিখে টাকাটা আমরা কোথায় লিখে দেবো? ব্যাংকের ঘরে আবার লিখে দিব। ঠিক আছে? তাহলে এদিকে তামিম লিখলাম, এদিকে লিখলাম কত টাকা? 7,000 টাকা। তাহলে আমাদের যে লেনদেনগুলো ঘটেছিল, সংগঠিত হয়েছিল মার্চ মাসে, তার মধ্য থেকে কি দেখলাম? কিছু লেনদেন বা কিছু ঘটনা যেটা আমাদের এই হিসেবে নগদান বইয়ে লিপিবদ্ধ করতে পারেনি। কেন? কারণ ধারে লেনদেন নগদান বইতে লিপিবদ্ধ করা যায় না। আর যে লেনদেনগুলো আমরা পেয়েছি সেগুলো আমরা যথাযথভাবে আমরা পোস্টিং দিয়ে দিলাম, লিপিবদ্ধ করে ফেললাম। এবার আমরা কি করব? এবার আমরা ব্যালেন্স করব। এখন জের নির্ণয় করা বা ব্যালেন্স নির্ণয় করতে গেলে আমাদের প্রথম যে কাজ, সেটি হচ্ছে যে দিকে টাকা বেশি সেই দিকটা আগে যোগ করব। যেমন আমি যদি বলি নগদান হিসাবটা আমি যদি আগে দেখি সবার আগে, তাহলে আমি লিখলাম নগদান হিসাবটা, আমি এদিকে দেখলাম যে নগদ টাকা কত টাকা আছে, এখানে দেওয়া আছে 20,000 টাকা, 6,000 টাকা। তাহলে 20 আর 6 26, 26 আর 4 কত হয়? 30, 30,800 টাকা। এই 30,800 টাকা আমি সবার আগে কি লিখবো? 30,800 টাকা। এই 30,800 টাকা আমি লিখলাম সবার আগে, কারণ এখানে নগদের টাকাটা বেশি আছে। তাহলে এই ক্রেডিট দিকে টাকাটা কত আছে সেটা আমরা দেখতে হবে। তাহলে এবার দেখে নিই, এদিকে 30,800 টাকা, এই 30,800 টাকা আমরা এদিকে কি করলাম? লিখে দিলাম। এখন এই 30,800 টাকা এদিকে কত টাকা আছে? 2,850 টাকা, 7,000 টাকা। তাহলে এই দুটো ব্যালেন্স, এই দুটো হিসাব যোগ করে যত টাকা আসবে,
আর টোটাল টাকা থেকে টাকাটা যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের কি হয়ে যাবে, আমরা নির্দিষ্ট ব্যালেন্সটা আমরা পেয়ে যাব। তাহলে আমাদের কত টাকা আসে, আমাদের আসছে কত টাকা আর বাকি আছে কত টাকা। আমাদের এখানে হিসাব মতে 7,000 আর 2,000 9,850 টাকা। তাহলে এখানে কত টাকা আছে, 30,800 টাকা। তো 30,800 টাকা থেকে 9,850 টাকা যদি আমরা কি করি, বিয়োগ করি, তাহলে আমাদের অবশিষ্ট থাকে কত টাকা, 20,950 টাকা। এই 20,950 টাকা হচ্ছে ব্যালেন্স। কি লিখব, ব্যালেন্স সিডি। আমরা ব্যালেন্স সিডি লিখলাম কত টাকা, 20,950 টাকা। তাহলে যত টাকা দ্বারা ব্যালেন্স সিডি লিখবো তত টাকা দ্বারা ব্যালেন্স বিডি লিখবো কত। এটা যে মার্চ মাসের, মার্চের পর হচ্ছে এপ্রিল, তাহলে আমরা 20,950 টাকা লিখবো হচ্ছে, এখানে লিখবো হচ্ছে ব্যালেন্স, এখানে লিখবো ব্যালেন্স বিডি। আর তারিখ লিখব মার্চের পরে কি, এপ্রিল, মার্চের পরে হচ্ছে কি এপ্রিলের 1 তারিখ। তাহলে আমরা নগদের ব্যালেন্সটা আমরা এখানে করে ফেললাম। এবার বাকি রইল কি, এবার আমাদের বাকি রইল হচ্ছে ব্যাংকের। এবার এদিকে দেখি 6,000 টাকা, 6 আর 5 11,000, 11,000 আর হচ্ছে 7,000, টোটাল কত, 18,000 টাকা। তাহলে ব্যাংকের ঘরে আমাদের ব্যালেন্সে টোটাল টাকাটা হচ্ছে আমাদের কত টাকা, 18,000 টাকা। ডেবিট দিকে টাকাটা বেশি, এজন্য আমরা ডেবিট দিক আগে যোগ করেছি। এবার ক্রেডিট দিকে টাকাটা সমান টাকাটা আমরা বসিয়ে দিই 18,000 টাকা। এবার আমরা দেখব ক্রেডিট দিকে কতগুলো টাকা আমাদের আছে ব্যাংকের ঘরে। 5,700 টাকা যোগ হয়েছে 2,850 টাকা যোগ হয়েছে 7,000 টাকা। তো টোটাল যে টাকাটা, সেই টোটাল টাকা থেকে আমাদের 18,000 টাকা থেকে এই টোটাল টাকাটা বিয়োগ করলে আমাদের অবশিষ্ট থাকে 2,450 টাকা। এই 2,450 টাকা ক্রেডিট দিকে কম ছিল, আর যেদিকে টাকা কম থাকে সেদিকে আমরা ব্যালেন্স সিডি লিখি। যেহেতু সিডি লিখেছি একবার, তো নতুন করে আর সিডি লিখছি না। তারিখটা লিখে দেব মার্চ মাসের কত তারিখ, মার্চ মাসের 30 তারিখ। আর যত টাকা দ্বারা ব্যালেন্স সিডি তত টাকা দ্বারা এবার ব্যালেন্স কি হবে, বিডি, 2,450 টাকা। এটা আমরা লিখলাম এবং হিসাবটা আমরা ক্লোজ করে দিলাম। তো এখানে প্রত্যেকটা হিসাবের শেষে দুটো ডাবল দাগ দেওয়া হয়, দুটো রেখা টানা হয়। এই যে দুটো রেখা টেনে দিলাম এটাকে বলা হয় হিসাব বন্ধকরণ বা হিসাবের ক্লোজিং। আর এই মাসে মার্চ মাসের 30 তারিখে যত টাকা দ্বারা ব্যালেন্স সিডি লিখেছি, এপ্রিল মাসের 1 তারিখে এসে তত টাকা দ্বারা ব্যালেন্স বিডি লিখে, মানে লিখলাম এদিকে হচ্ছে মার্চ মাস, এদিকে লিখেছি কিন্তু এপ্রিল মাস। অতএব এই মাসের মানে মার্চ মাসের যে টাকা ব্যালেন্স সিডি, এটাই 1 এপ্রিলে গিয়ে সেটি হবে বিডি। আমরা কি বুঝতে পেরেছি? হয়তোবা বুঝতে পেরেছি। এটি ছিল রাজশাহী বোর্ড 2019-এর গ এর উত্তর। মানে আমাদের যে প্রশ্ন ছিল সে প্রশ্নের গতে বলা ছিল একটি 3 ঘর নকদণ্ডে প্রস্তুত করো, তার আলোকে আমরা এটা লিখেছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকে এ পর্যন্ত।